ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আরো পড়াশোনা করো, আরো যাতে তোমাদের সফলতা আসে সেই কামনা করি। তো সবাই প্রস্তুতি নিচ্ছ, ভালো মতন নিচ্ছ, আরো বেশি করে পড়াশোনা করো বাড়িতে। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছ। তো গতকাল আমরা যে এবিটিএ টেস্ট পেপার সলভের সিরিজ শুরু করেছিলাম, আজকে সেই 588 পেজের যে 588 পেজ আমরা গতকাল করেছিলাম, সেই 588 পেজের আজকে হচ্ছে গিয়ে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রশ্নগুলো আমরা করব। যেখানে হচ্ছে গিয়ে 1 মার্কস আর 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। প্রথম 1 নম্বর দাগের যে প্রশ্ন ছিল সেগুলো আমরা অলরেডি সলভ করে ফেলেছি। কিছু কারণবশত সেই ভিডিওতে আমরা করতে পারিনি। আজকে আবার সেই 2 নম্বর থেকে শুরু করব। তো চলো আর বেশি দেরি নয়, শুরু করা যাক। এবং সকলকে বলছি, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্যারেন্টসের উদ্যোগকে স্বাগত জানাও এবং তোমরাও আরো যাতে বেশি করে পড়াশোনা করতে পারো সেই চেষ্টা ক্রেডেন্স করে চলেছে সব সময়ের জন্য। এবং চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে 2 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 2 নম্বর প্রশ্নতে রয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ। কিছু ভালো ভালো অঙ্ক রয়েছে। গতকাল বলেছিলাম যে 588 পেজ একটা ইম্পর্টেন্ট পেজ, করে দেখতে পারো সবাই। সবাইকেই বলবো, এবার যার যার ব্যক্তিগত ওপিনিয়ন নাও করতে পারে। তবে আমাদের ক্রেডেন্স টিম প্রথম যে পেপারটা বেছে নিই সেটা 588 পেজ। এখান থেকে আশা করছি এই টাইপের কিছু প্রশ্ন তোমরা মাধ্যমিক পরীক্ষা 2026 মাধ্যমিক পরীক্ষায় পেলেও পেতে পারো। চলো বেশি দেরি নয়, তাহলে আমরা শুরু করি। প্রথম অঙ্ক বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত। এটা একটা হচ্ছে 4:5। বছরের শেষে এর লভ্যাংশ 40 হলে ব্যবসায় মোট লাভ কত? এটা হচ্ছে গিয়ে ওই লভ্যাংশের মানে আর মূলধনের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্ক। মানে পার্টনারশিপ বিজনেস যাকে বলি, অংশীদারি কারবার, সেই অংশীদারি কারবারের অঙ্ক। এ ও বি দুজনে একটা ব্যবসা করেছে যার মূলধনের অনুপাত বলেছে কি না 4:5। ঠিক আছে, তাহলে এই কালারটা বোঝা যাচ্ছে না। হলো না কেন? চলো কি হলো না, আমরা বলেছিলাম এ ও বি আছে, এ ও বি যাদের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। তো বছরের শেষে এর লাভ হচ্ছে কত না 40 টাকা হবে। তো এর লভ্যাংশ হচ্ছে 40, তাহলে ব্যবসার মোট লাভ কত? তাহলে এ আর বি এর আনুপাতিক ভাগ হার কত? আনুপাতিক ভাগ হার আমরা জানি 4/5।
4+5 এটা হচ্ছে এর আনুপাতিক ভাগহার, মানে 4/9। আর বি এর আনুপাতিক ভাগহার কত হবে? বি এর আনুপাতিক ভাগহার হবে হচ্ছে গিয়ে 5/9। তাহলে এখন আমরা প্রশ্নটা এইভাবে সলভ করব যে যদি এদের মোট লাভ আমি x টাকা ধরে নেব, ধরি মোট লাভ হচ্ছে x টাকা, ঠিক আছে? মোট লাভ যদি x টাকা হয় তাহলে এ পেয়েছি 40 টাকা, তাহলে এই x এর 4/9 সমান সমান হচ্ছে কি 40, তাই না? তাহলে এখান থেকে এটা কাটে 4×10 40, তাহলে x ইকুয়ালস টু 10 গুণ 9 মানে হচ্ছে 90 টাকা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 90 টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ কত হয়েছে? ব্যবসায় মোট লাভ হয়েছে 90 টাকা। তার মানে 90 টাকা লাভের মধ্যে এ পেয়েছে 40 টাকা আর বি পেয়েছে তাহলে কত? 90 থেকে 40 বিয়োগ করলে পাবো হচ্ছে 50 টাকা। যাই হোক, তো সেটা প্রশ্ন নয়, প্রশ্ন ছিল যে মোট লাভ কত? মোট লাভ তার মানে হচ্ছে 90 টাকা। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। প্রথম অঙ্ক এটা ছিল। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে 7x² - 12x + 18 = 0। সমীকরণের দুটি বীজের যোগফল কি হবে? আমাদের মনে হয় একের দাগে যে প্রশ্ন, একের দাগের প্রশ্ন থেকে একটা মনে প্রশ্ন ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল, একটা দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণে বলেছিল যে 1/α + 1/β = কত? তো সেখানে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা দুটোই দরকার পড়েছিল। তো এখানে বীজ মানে হচ্ছে সেই আলফা আর বিটা। একটা সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণের, মানে 7x² - 12x + 18 = 0, এগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। কোন সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি? যে সমীকরণগুলোকে ax² + bx + c = 0 এই আকারে লেখা যায়, তাদেরকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। তো এইখানে a মানে হচ্ছে 7, b মানে হচ্ছে -12 আর c মানে হচ্ছে 18, তাই না? এই সমীকরণের এই ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের কি হয়? দুটো বীজ থাকে, দুটো সমাধান, একটা হচ্ছে আলফা আর একটা বিটা। এই আলফা আর বিটার মধ্যে সম্পর্ক কি? 1 নম্বর সম্পর্ক আমরা বলেছি আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a। কি বললাম? -b/a। আর 2 নম্বর সম্পর্ক কি? আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা মানে c/a। তো এখানে যেহেতু যোগফল জানতে চেয়েছে, তাহলে হচ্ছে বীজের যোগফল মানে আলফা প্লাস বিটা বার করলেই হয়ে যাবে আমাদেরকে। তাহলে আলফা প্লাস বিটা হবে কি? -b/a। -b মানে b কত? এখানে b নিজেই হচ্ছে -12 হয়ে বসে আছে, তাহলে -12, a মানে কত? 7, তাহলে মাইনাসে মাইনাসে +12/7 হবে আমার এক্সাক্ট উত্তর এই সমীকরণের বীজের যোগফল আলফা প্লাস বিটা। বোঝা গেছে? বোঝা গেছে? খুবই সহজ একটা অঙ্ক। যারা মোটামুটি সারা বছর পড়াশুনো করেছে, এই ছোট ছোট প্রশ্নগুলো একমাত্র তারাই ভালো মতন সলভ করতে পারবে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই শর্ট কোয়েশ্চেন। যে শর্ট কোয়েশ্চেন তোমার হয়তো যারা 50-60-এর বেশি স্কোর করতে চাইবে সেইখানেই হচ্ছে গিয়ে তোমার দরকার পড়বে। যদি কেউ ভাবে যে না আমি মোটামুটি পাস করব, মাধ্যমিক কোনো রকমে সারা বছর একটু পড়েছি, কোনো রকমে মাধ্যমিক পাস করব, তারা 4-5 নম্বরের প্রশ্ন নিয়ে পড়ে থাকুক, ঠিক আছে? তাদের জন্য নয়, তাদের জন্য শর্ট কোয়েশ্চেন একেবারেই নয়। কাদের জন্য? যারা চাইছে লড়াই করব, যারা চাইছে জীবনের এই প্রথম পরীক্ষায় আমি আরো সফলতা অর্জন করব, তাদের জন্য শর্ট কোয়েশ্চেনগুলো। এবং তাদের ভালো করে আরো প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপারের অনেক অনেক পেপারগুলোকে সলভ করতে হবে। আর অবশ্যই ক্রেডেন্স ক্লাসের এই টেস্ট পেপার সিরিজ সলভের সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে হবে। এবং কারণ আমরা খুব বাছা বাছা কিছু টেস্ট পেপারের থেকে অঙ্ক করাবো, যেগুলো থেকে কথা দিচ্ছি 80% কমন হয়তো আসবে, ঠিক আছে?
তো 12/7 ছিল এই 2 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোই। নেক্সট কি প্রশ্ন বলেছে দেখি। এটা ভেদের অঙ্ক দিয়েছে। যদি বলেছে a প্রপোর্শনাল b আর b প্রপোর্শনাল 1/c হলে a ও c পরস্পরের মধ্যে, এটা অ্যাকচুয়ালি সম্পর্ক হবে, a ও c পরস্পরের মধ্যে কি সম্পর্ক ড্যাশ। তো কি সম্পর্ক? a প্রপোর্শনাল b মানে a সমানুপাতিক b, a সমানুপাতিক b আর a ব্যস্তানুপাতিক হচ্ছে c, এটাকে আমরা 1/c হিসেবে লিখি। তাহলে a সমানুপাতিক b, সমানুপাতিক থেকে আমি যদি কোনো সমীকরণের এটাকে পরিবর্তন করতে, তাহলে আমাকে কি আনতে হবে? একটি ধ্রুবক আনতে হবে। তো a প্রপোর্শনাল b, তো এখান থেকে যদি প্রপোর্শনাল সাইন তুলতে হয় আমাকে একটা সমীকরণ গঠন করতে হবে। তার জন্য কি আনবো? আমি ধ্রুবক আনবো। তাহলে a ইকুয়ালস টু লিখলাম k1b, লেখা যায়। আবার যেখানে k1 হচ্ছে ধ্রুবক, যেখানে k1 ইকুয়ালস টু ধ্রুবক বা কনস্ট্যান্ট লিখলাম, ঠিক আছে। আবার a, এই প্রপোর্শনাল সাইনকে তুলতে গেলে লিখলাম কি a ইকুয়ালস টু k2/c, যেহেতু 1/c ছিল। তাহলে এই দুটো থেকে দেখতে পাচ্ছি দুটোতেই কি লেখা আছে? a ইকুয়ালস টু, ওই সরি এটা b প্রপোর্শনাল 1/c ছিল না, আচ্ছা সরি, তাহলে b প্রপোর্শনাল 1/c। তাহলে এখান থেকে আমি লিখবো কি b ইকুয়ালস টু k2/c। তাহলে a ইকুয়ালস টু k1b আর b ইকুয়ালস টু k2c, a ইকুয়ালস টু k1b আর b ইকুয়ালস টু k2c, এই দুটো পেয়েছি। তাহলে এই যে এই b এর জায়গায় আমি লিখতে পারি, এই b এর জায়গায় আমি লিখতে পারি যে b এর জায়গায় k2c, a ইকুয়ালস টু k1b, b এর জায়গায় লিখতে পারি k2c, k2/c হবে, k2/c, k2/c হলো। তাহলে a ইকুয়ালস টু কি পাচ্ছি না, a ইকুয়ালস টু পাচ্ছি আমি k1 k2/c। ওকে, k1 k2 কে আমি যে কোনো একটা ধ্রুবক দিয়ে যদি প্রতিস্থাপন করি, তাহলে a ইকুয়াল টু পেলাম কি k/c, a ইকুয়াল টু k/c মানে কি পাচ্ছি? a প্রপোর্শনাল, যদি আমি k তুলে দিই a প্রপোর্শনাল 1/c, অর্থাৎ a ও c এর মধ্যে কি সম্পর্ক? a ও c এর মধ্যে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। ওকে, তাহলে এই ছিল হচ্ছে গিয়ে যদি a প্রপোর্শনাল b এবং b প্রপোর্শনাল 1/c হয়, a ও c এর মধ্যে কি সম্পর্ক হবে? না a প্রপোর্শনাল 1/c হবে, প্রপোর্শনাল 1/c। খুব ভালো, ইনভার্সলি প্রপোর্শনাল এটাকে বলা হয় বা ব্যস্তানুপাত। তো খুব ভালো ছিল এই অঙ্কটা। নেক্সট অঙ্ক আমরা দেখব এরকমই সহজ সহজ অঙ্ক, খুব বেশি কঠিন না। আসলে মাধ্যমিক পরীক্ষায় খুব একটা বেশি কঠিন প্রশ্ন হয় না, ঠিক আছে। সবার কথা মাথায় রেখে প্রশ্নপত্র করা হয়, কিন্তু সামান্য পড়াশুনো, সামান্য উদ্যম আর একটু অধ্যাবসায় থাকলেই মাধ্যমিকে অনায়াসে 90% স্কোর করা যায়। 3π/8 এর সম্পূরক বৃত্তীয় কোণ বার করতে বলেছে। সম্পূরক কোণ কাকে বলি আমরা? একটা হয় পূরক কোণ, একটা হয় সম্পূরক কোণ। পূরক কোণ হচ্ছে যে কোণটা, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাকে বলবো পূরক কোণ, আর দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে আমরা বলি হচ্ছে সম্পূরক কোণ। তো এখানে সম্পূরক যেহেতু বার করতে বলেছে, তাহলে দুটো কোণের যোগফল সম্পূরক, সম্পূরক অর্থাৎ দুটি কোণের কি হবে? দুটি কোণের যোগফল হবে 180, অর্থাৎ আমি এটাকে পাই লিখছি, দুটি কোণের যোগফল হবে পাই। তার মধ্যে একটা হচ্ছে 3π/8, তাহলে সুতরাং
এর সম্পূরক কোণ কি হবে? সম্পূরক কোণ হবে পাই মাইনাস 3π/8। কেমন? তাহলে 8π মাইনাস 3π/8 হবে, সেখান থেকে পাবো 5π/8, অর্থাৎ 3π/8 এর 3π/8 পরিমাপের সম্পূরক বৃত্তীয় কোণ কি হবে? π/8। মানে π/8 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, শূন্যস্থানে π/8। এই ছোট ছোট অঙ্ক করলেই 1 নম্বর করে পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। অবশ্যই সবাইকে একটাই রিকোয়েস্ট, কি রিকোয়েস্ট? লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এত সুন্দর ভিডিও হচ্ছে। ঠিক আছে, তো সবার সঙ্গে শেয়ার করলে পারে আমার মধ্যে জোশ বাড়বে, আরো আরো করে টেস্ট পেপার সলভ করাবো পরীক্ষার আগে। আর অবশ্যই মনে থাকে যেন এই ভিডিওর শেষে, মানে এই টেস্ট পেপার সলভ সিরিজ ভিডিওর শেষে থাকছে ফাটাফাটি রকমের সাজেশন। বৃত্তস্থ সামান্তরিক একটি কি ড্যাশ। তাহলে বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক মানে যদি যে সামান্তরিকই হোক না কেন, বৃত্ত সেটা যদি বৃত্তের মধ্যে চলে আসে এবং সেটা বৃত্তের অন্তরালের মধ্যে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কি? আয়তক্ষেত্র বলবো। কি বলবো? আয়তক্ষেত্র। তাহলে যে কোনো বৃত্তস্থ সামান্তরিক কি হবে? একটি আয়তক্ষেত্র হবে। কেমন? বৃত্তস্থ সামান্তরিক হলো একটি আয়তক্ষেত্র। নেক্সট প্রশ্ন কি বলছে? সংখ্যাগুরু মান, সংখ্যা তত্ত্বের অঙ্ক। সংখ্যাগুরু মান মানে হচ্ছে মোড, যাকে বলি মিন, মোড, মিডিয়ানের মোড। তো মোড কোনটাকে আমরা বলি? মোড হচ্ছে গিয়ে আমরা বলি সেইগুলোকে যে কোনো যদি কাঁচা তথ্য থাকে, সেই তথ্যের মধ্যে যাকে বারবার করে রিপিট করা হয়েছে এবং সর্বাধিক যাকে রিপিট করা হয়েছে, সেটাই হচ্ছে গিয়ে ওই তথ্যের মোড, অর্থাৎ সংখ্যাগুরু মান। তো এখানে দেখো কি কি রয়েছে, আমি যদি সবকটাকে সিরিয়ালি সাজাই, ঠিক আছে, ক্রমিকভাবে সাজাতে হবে কিন্তু। কটা টু আছে? দুটো টু। থ্রি কটা আছে? 1 2, দুটো থ্রি আছে। ঠিক আছে, আর কি রয়েছে? 4 রয়েছে তিনটে, 4 রয়েছে তিনটে, আর 5 রয়েছে একটা। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 সব কটা নেওয়া হয়ে গেছে। এই যে তথ্য, এই তথ্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি কি 4 সব থেকে সর্বাধিক বার রয়েছে, অর্থাৎ 3 বার রয়েছে 4। তার মানে এই 4ই হবে এই তথ্যের, অর্থাৎ সংখ্যাগুরু, এই তথ্যের কি হবে? সংখ্যাগুরু মান কত হবে? না 4। অর্থাৎ মোট কত? মোট হচ্ছে গিয়ে 4। খুব সহজ না অঙ্কগুলো, একদম মানে একটু বেশি কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কিন্তু 1 মার্কস 2 মার্কস করে পেতেই থাকবে সবাই। তো সুতরাং ভালো করে পড়ো, ভালো করে আরো টেস্ট পেপার সলভ করো। যদি এখনো সময় আছে, যদি বই ভালো করে না পড়ে থাকো, ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের অঙ্ক বইটা খুলে যদি কয়েকবার রিভিশন করে নাও, কোনো টেস্ট পেপার সলভ না করলেও চলে যায়, ভালো মার্কস চলে আসবে। ওটা তো প্রায় 80 থেকে 100 মানে নিয়ে আসতে পারা যায়, কিন্তু তার জন্য একটু অধ্যাবসায় দরকার, একটু পড়াশোনা করা দরকার। নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা, নেক্সট বলেছে 3 নম্বর দাগের প্রশ্ন, কি শূন্যস্থান রয়েছে। দেখো, কিছু সত্য মিথ্যার অঙ্ক রয়েছে। কি আছে? প্রথম অঙ্ক বলেছে যে x² + x + 1 সমীকরণের বীজদ্বয় বাস্তব। এই যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, এর যে বীজ, সেই দুটো বীজ আলফা আর বিটা, সেটাকে বাস্তব এরা বলেছে, প্রশ্ন বলেছে। তো সেটা কি সত্য না মিথ্যা একটু তো যাচাই করে দেখতে হবে। তো এই বীজ বাস্তব কি অবাস্তব এটা জানার জন্য আমরা কি করি? আমরা বার করি নিশ্চায়ক, মানে ইংলিশে যাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। তো ডি ইকুয়ালস টু কি হয়? ডি ইকুয়ালস টু b² - 4ac, সেই abc x² প্লাস bx প্লাস c, সেই দ্বিঘাত সমীকরণ থেকে আমাকে নিতে হবে d ইকুয়ালস টু b² - c। তো এই d ইকুয়ালস টু b² - c যদি লেস দ্যান 0 হয় তবে হবে সেটা অবাস্তব, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে হবে বাস্তব, এবং যদি ইকুয়াল টু 0 হয় তবেও হবে বাস্তব।
ঠিক আছে, কিন্তু যদি লেস দেন 0 হয় তাহলে হবে অবাস্তব। তাহলে আমি একটু চেক করে দেখি, এখানে বি কত আছে, বি দেখতে পাচ্ছি এক্স এর সঙ্গে রয়েছে, এক্স এর সঙ্গে যদি কি রয়েছে 1 রয়েছে, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 4, এ কত এক্স স্কোয়ার, তার মানে এও হচ্ছে কি আমার, এও হচ্ছে কি তোমার 1, ঠিক আছে, এও হয়ে গেল 1, সি কত দেখতেই পাচ্ছি, সি একটি কনস্ট্যান্ট নাম্বার, তার মানে সি হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 4, 4 ইন্টু 1 মানে 4, ইন্টু 4 মানে 4, তাহলে 1 মাইনাস 4 মানে হচ্ছে -3। তাহলে ডি এর ভ্যালু কি পেলাম, ডিসক্রিমিনেন্টের ভ্যালু পেলাম -3, মানে লেস দ্যান 0, লেস দ্যান 0 যদি হয় তাহলে কি হবে, লেস দ্যান 0 যদি হয় তাহলে হবে হচ্ছে গিয়ে অবাস্তব। সুতরাং এই উত্তরটি হবে মিথ্যা, ঠিক আছে, মিথ্যা। এই উত্তরটি হবে মিথ্যা। চলো পরেরটা কি বলেছে, 2 নম্বরে বলেছে যে √2 - 5 এর অনুবন্ধী করণী √2 + 5। দেখে তো মনে হচ্ছে অনুবন্ধী করণী, কিন্তু কিন্তু আমাদের এখানে এই যে √2 - 5 এবং তার অনুবন্ধী করণী কি বলে দিয়েছে, √2 + 5। দেখো যে কোনো একটা করণী তার অনুবন্ধী করণী তখনই হবে যখন করণী এবং অনুবন্ধী করণীর যোগফল বা গুণফল কি হবে না, মূলদ সংখ্যা হবে, রেশনাল নাম্বার হবে। কিন্তু দেখো তো একবার, যদি এর যোগ করি আমি, -5 মাইনাস +5 ক্যান্সেল হলো, √2 + √2 হয়ে গেল 2√2। এটি একটি কি, এটি একটি অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। তো সেই কারণে এটাকে আমি বলতে পারি না √2 - 5 এর অনুবন্ধী করণী √2 + 5 কখনোই হতে পারে না, এটাও হবে কি মিথ্যা। কেমন, মিথ্যা। কেমন লাগছে স্টুডেন্টস ক্লাস একটু কমেন্টে জানিও সবাই, ঠিক আছে, আমাদের তো পরিশ্রম করছি আমরা তোমাদের জন্য, প্যারেন্টস টিম সবসময়ের জন্য তৎপর ছাত্রছাত্রীদের জন্য, যাতে তোমরা আগামী দিনে আরও সফলতা অর্জন করো। প্রথম জীবনের পরীক্ষা দিতে চলেছো, তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে প্যারেন্টস টিম সবসময় তৎপরতার সঙ্গে পরিশ্রম করছে। তো কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ক্লাস। চলো নেক্সট অঙ্ক দেখছি। বলেছে 2 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 10 সেন্টিমিটার। এই সম্ভবত দেখছি দাও, 2 সেন্টিমিটার যেহেতু রয়েছে, আচ্ছা দুটো বৃত্ত আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 2 সেন্টিমিটার, আর একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 7 সেন্টিমিটার, ঠিক আছে, তারা বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করেছে, বাইরে থেকে করেছে, তাহলে এই কেন্দ্র থেকে এই যে এর ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার। এবারে বলেছে যে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব আমি যদি যোগ করি কত পাবো, 2 + 7 মানে পাবো হচ্ছে কি 9 সেন্টিমিটার। এখানে বলেছে কি 10 সেন্টিমিটার, সুতরাং এটিও কি হবে, মিথ্যা হবে। দেখো কত সহজ অঙ্ক, সামান্য একটু একটু বুদ্ধি লাগালে পরেই হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় ঘনকটির আয়তন প্রাথমিক আয়তনের 4 গুণ হয়। চলো দেখি একটা ঘনক, ঘনক মানে হচ্ছে গিয়ে যার যে বস্তুর সবকটা বাহুই সমান, ঠিক আছে, যে বস্তুর সবকটা বাহুই সমান, তাহলে যদি এর এক একটা বাহুকে আমি যদি এ ধরি, তাহলে এর আয়তন কি হবে, আয়তন হবে এক একটা বাহুকে যদি আমি এ ধরি,
এ ধরি, তাহলে এর আয়তন কত হবে? আয়তন হবে এ কিউ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, কি হবে? এ কিউ। এ কিউ ঘন একক, ঘন একক। পরিমিতির অঙ্কে কিন্তু একক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। যদি একক না লেখো কেটে গোল্লা পাবে। তাহলে এ কিউ ঘন একক। এর প্রতিটা বাহুকে কি বলা হয়েছিল? দ্বিগুণ করে দেওয়া হলো। প্রতিটা বাহুকে দ্বিগুণ করে দেওয়া হলো, মানে 2 একক করে দেওয়া হলো। তাহলে আয়তন কি হবে? সেক্ষেত্রে আয়তন হবে 2 এর হোল কিউ। 2 এর হোল কিউ হলে হবে কত? 8 এ কিউ। দেখো এ কিউ ছিল প্রাথমিক আয়তন, এখন আয়তন কত হলো? 8 এ কিউ, অর্থাৎ 8 গুণ হলো। আর এখানে প্রশ্নে বলেছে 4 গুণ। একটা ঘনকের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রাথমিক আয়তনের 4 গুণ হবে না, প্রাথমিক আয়তনের কত হয়েছে? 8 গুণ হয়েছে, অর্থাৎ এটিও মিথ্যা। পরপর 4টে উত্তরই মিথ্যাই পেলাম। যাই হোক, এইসব প্রশ্নতে যেসব একটু দুষ্টু ছেলেরা আছে, কম পড়াশোনা করে গেছে, সারা বছর খেলাধুলা করেছে, ওরা গিয়ে ওই কি বলে তুক্কা, হিন্দিতে তুক্কা লাগায়। সব কটাতে সত্য, শতকরাকে মিথ্যা দিয়ে এলো, দুটো তো ঠিক হয়ে যাবে তার মধ্যে একটা না। ঠিক আছে, তো এগুলো করে, এগুলো করো না। আমাদের মতামত, তোমরা যেহেতু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এখনো সময় আছে, ভালো করে পড়াশোনা করো। খুব বেশি কঠিন প্রশ্ন আসবে না মাধ্যমিক পরীক্ষায়, একটু পড়াশোনা করলেই এইসব প্রশ্নের তুক্কা লাগাতে হবে না, ভালো করে করতে পারবে। চলো নেক্সট বলছে সেক থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রি সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর। অবশ্যই সেক থিটার মান সবসময় 1-এর থেকে বড় হবে, 1 এবং 1-এর থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এটি কি হবে? এটি হবে সত্য। ওকে, 0 থেকে বলেছে, 0 থেকে যদি বড় হয় তখন, 0 থেকে যদি বড় হয়, কারণ 0তেই একমাত্র সেক থিটার মান 1 হয়, বাকি সব সময় কি হবে? 1-এর থেকে বড় হবে। আচ্ছা, 1-এর 6 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, রোমানে দেখো 6 লেখা আছে, এই প্রশ্নটাতে একটু প্রিন্টিং এ গন্ডগোল আছে। আমি অঙ্ক করতে করে দেখলাম অনেকগুলোতেই টাইপিং বা প্রিন্টিং মিস্টেক হয়ে রয়েছে। তো এটা ছিল summation of I equals to 1 up to 10, যদি 10 into I হয় তাহলে এর মান কি 550 বলা যায়? আচ্ছা দেখো, এইটিকে কি করে আমরা লিখবো যে I equals to 1, তার সঙ্গে হচ্ছে আবার I হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, 10 এ গিয়ে শেষ হচ্ছে, 10 into 1 করে করে যাচ্ছে। তাহলে কি করব? তার মানে হচ্ছে 10 into 1 প্লাস 10 into 2 প্লাস 10 into 3, এইভাবে চলছে। কত দূর যাবে? 10 into 10 অবধি যাবে। তাহলে আমি কি কি পাচ্ছি দেখো তো একবার। 10 into 1 যদি হয় মানে 10, তারপর হবে 20, তার মানে 30, তারপর হবে 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, তাহলে এটাকে যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো হচ্ছে 190। আচ্ছা দেখো হবে না, 9 আর 8 17, 17 আর 7 24, 24 6 30, 30 5 35, 35 4 39, 39 আর 3 39 আর 3 হচ্ছে 42, 42 আর 2 44, 44 আর 1 45, 450, আর এদিকে হচ্ছে আরো 100। তার মানে দাঁড়ালো কত? 550। অর্থাৎ এটির মান সত্য। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমার 3 নম্বর যে প্রশ্ন, সেই 3 নম্বর প্রশ্নের সমাধান। এবারে আমরা দেখব 4 নম্বরে কি আছে। ঠিক আছে, একটু ছোট ব্রেক নিচ্ছি আমি, তারপরে আসছি। দাঁড়াও।